ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস, এগুলো আমরা পড়েছি। থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে কি কি ছিল না, ফার্স্ট যে প্রসেসটা পড়েছি কি, আইসোথার্মাল। কোন প্রসেসকে আমরা আইসোথার্মাল প্রসেস বলি? when temperature T is constant, T constant থাকতে হয়, এটাকে স্লো প্রসেস বলা হয়। আমি জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? ইটস এ স্লো প্রসেস। থার্ড কি ছিল? টেম্পারেচার কনস্ট্যান্ট মানে চেঞ্জ ইন টেম্পারেচার জিরো, সো ডিটি জিরো, দ্যাট মিনস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিও জিরো, কারণ আগের পয়েন্টেই লিখেছি, আগের পয়েন্টেই লেখা আছে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ অনলি টেম্পারেচার। তো টেম্পারেচারের উপর শুধু যদি ফাংশন হয় তাহলে কি টেম্পারেচারের চেঞ্জ জিরো মানে হচ্ছে ইন্টারনাল এনার্জিও জিরো। এর ক্ষেত্রে তাহলে ফার্স্ট ল কীভাবে কাজ করে? ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, that means dq equal to du0, so dw that is pdv, right? So what does it mean? যতটুকু আমি হিট দিচ্ছি সেই টোটাল হিটটা কিসে লাগছে? এক্সটার্নাল ওয়ার্ক ডানের কাজে লাগছে। ক্লিয়ার? এর ক্ষেত্রে গ্রাফটা কেমন ছিল, পিভি ডায়াগ্রামটা যদি ভালো করে আমরা দেখি তাহলে এরকম বোঝা গেল। এরিয়া আন্ডার দ্য কার্ভ কি ছিল? এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ পিভি ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করে? represents the work done in that process, right? আচ্ছা, এরপরে আমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস ডিসকাস করেছিলাম। কি কি প্রসেস? ওয়েট এক সেকেন্ড। আমরা আরো প্রসেস ডিসকাস করেছিলাম। কি কি প্রসেস ডিসকাস করেছি? অ্যাডিয়াবেটিক ডিসকাস করেছি। অ্যাডিয়াবেটিক প্রসেস ডিসকাস করেছি। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি ছিল না, অ্যাডিয়াবেটিক প্রসেসে ছিল হচ্ছে কখন না, যখন টোটাল হিট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই প্রসেসটাকে আমরা কি বলি? অ্যাডিয়াবেটিক প্রসেস বলি। ডিকিউ ইকুয়াল টু কি হয়? জিরো। তাহলে ফার্স্ট ল কি হবে? তাহলে ফার্স্ট ল ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, রাইট? ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিকিউ জিরো মানে কি হচ্ছে? ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস অফ ডিউ। এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি বলেছিলাম? এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে কোনো গ্যাস তার নিজস্ব ইন্টারনাল এনার্জি খরচ করে কি করে? ওয়ার্ক ডান করে, সেই জন্য ইন্টারনাল এনার্জিটাকে একটা মাইনাস। লাস্ট এখানে আর একটা টার্ম কি ছিল না, ইটস এ ফার্স্ট প্রসেস। এটা কোন ফর্মুলা মেনে চলে? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা শেখানো হয়েছিল এইগুলো। এটা স্লোপ অ্যাডিয়াবেটিকের থেকে বেশি হয়, সেটাও আমরা ডিসকাস করেছি। থার্ড যে প্রসেসগুলো ডিসকাস করা হয়েছিল, থার্ড দ্যাট ইজ কল আইসোকোরিক প্রসেস। হোয়াট ইজ আইসোকোরিক প্রসেস? না, আইসোকোরিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে। সো ভলিউম কনস্ট্যান্ট যদি থাকে তাহলে কি হবে? ডিভি ইকুয়ালস টু জিরো। ডিভি জিরো মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট মানে চেঞ্জ ইন ভলিউম ইজ জিরো। তো ডিভি যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান পিডিভি, দ্যাট ইজ অলসো জিরো, সো ডিডব্লিউ ইকুয়ালস টু জিরো। এগুলো আগে অলরেডি ডিসকাস করা, আমি জাস্ট আজকে রিক্যাপের জন্য মাঝখানে গ্যাপ ছিল বলে মনে করিয়ে দিলাম। তাহলে থার্মোডাইনামিক ফার্স্ট ল কি হয়ে যাবে?
dq ইকুয়ালস টু du প্লাস dw, dq ইকুয়াল টু du প্লাস dw, তাহলে dq ইকুয়াল টু du প্লাস dw হলে কি হচ্ছে dw 0, তাহলে dq ইকুয়াল টু কি দাঁড়িয়ে যাচ্ছে du দাঁড়িয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমি যতটুকু হিট দিচ্ছি বাইরে থেকে সেই টোটাল হিটটা কি কাজে লাগছে, টোটাল হিটটা লাগছে হচ্ছে ওর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে। আচ্ছা, এটার ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম যদি আমি সাইডে দেখাই তাহলে পিভি ডায়াগ্রাম কেমন ছিল, এদিকে প্রেশার এদিকে ভলিউম, এটা একটা স্ট্রেট লাইন বরাবর, দ্যাট ইজ পিভি ডায়াগ্রাম। এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 0, সেই জন্য ওয়ার্ক ডানও 0। তাহলে এটা দুটো থেকেই আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, বোঝা গেল? ওকে, 4 নম্বর প্রসেস আমরা ডিসকাস করেছিলাম আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস, হোয়াট ইজ আইসোবারিক প্রসেস? বার কথাটা কখন আসে, বার ইজ এ ইউনিট অফ প্রেশার। তো আইসোবারিক প্রসেস এমন একটা প্রসেস যেখানে কি হবে না, প্রেশার ইজ কনস্ট্যান্ট, যেখানে কি হবে pressure constant, that means P constant. So P constant, তাহলে এখান থেকে ডিপি কি হবে, ডিপি জিরো ডাজন্ট ম্যাটার। তো ফার্স্ট ল কিভাবে কাজ করবে না, ফার্স্ট ল হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডব্লিউ, দ্যাটস, তাহলে হিট দিলে দুটো কাজেই লাগছে, ইন্টারনাল এনার্জিও ইনক্রিজ হচ্ছে আর একটা কি হচ্ছে তার সাথে ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডানও করছে। তাহলে এর ক্ষেত্রে ডায়াগ্রামটা কি হবে, এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয় না, ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, ওয়ার্ক ডান পিডিভি। তাহলে পিভি ডায়াগ্রাম কি হবে না, পিভি ডায়াগ্রাম হবে হচ্ছে এদিকে পি এদিকে ভি, তো দ্যাট ইজ পিভি ডায়াগ্রাম। ঠিক আছে, আইসোবারিক ডিসকাস করা হয়ে গেল। দেন আমাদের কি বাকি আছে, আর একটা প্রসেস, আর একটা প্রসেস হচ্ছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস আমরা কখন বলি, সাইক্লিক প্রসেস আমরা কখন বলবো, সাইক্লিক প্রসেস আমরা কখন বলবো না, সাইক্লিক প্রসেস হচ্ছে যখন ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন আর সেম। আমরা আগের দিন একটা ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছিলাম কেমন, এটা পি এটা ভি হলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আবার এই পয়েন্টে ফেরত আসছে, এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে। ফর অ্যান এক্সাম্পল, ইফ আই শোন এ টু বি, বি টু এ, দিস পাথ, দ্যাট ইজ সাইক্লিক প্রসেস। আচ্ছা, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোট আগের দিন আমি বলছিলাম, সেটা কি, অল দ্য স্টেট ফাংশন, অল দ্য স্টেট ফাংশন, অ্যাকচুয়ালি স্টেট ফাংশনের চেঞ্জগুলো, স্টেট ফাংশন মানে কি, যেগুলো হচ্ছে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা বলি স্টেট ফাংশন, আর যেগুলো হচ্ছে তাদের পাথের মধ্যে ডিপেন্ড করে সেটাকে আমরা বলি হচ্ছে পাথ ফাংশন। চেঞ্জ অফ অল স্টেট ফাংশন ইজ জিরো ইন সাইক্লিক প্রসেস। কেন, তার কারণ হচ্ছে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন সেম, এখান থেকে শুরু করে এখানেই চলে আসছে। তাহলে দুটো স্টেট ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন যদি সেম হয় তাহলে কি হবে, সমস্ত স্টেট ফাংশন জিরো হবে। সো দ্যাট মিন্স আমি আগের দিন দেখিয়েছিলাম ডেল্টা ইউ জিরো, বাট ডেল্টা ডব্লিউ ডাজ নট ইকুয়ালস টু জিরো। আগের দিন এটা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, এই অবধি ডিসকাস করেছি লাস্ট। তারপরে আরেকটা কি জিনিস শুরু করেছিলাম, তারপরে যে জিনিসটা শুরু করেছিলাম দ্যাট ইজ, আমরা আগের দিন কিছু ফর্মুলা শিখছিলাম, সেটা কি, দুটো সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আমরা শিখেছি। কি শিখেছি আমরা,
থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম, রাইট? থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আমরা শিখেছি। এই ইকুইলিব্রিয়াম শেখার পরে কি শিখেছি? থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, একটা অবজেক্ট আছে এ আর একটা অবজেক্ট আছে এরকম বি। এই যদি T1 ইকুয়ালস টু T2 হয়, দুটোর যদি টেম্পারেচার ইকুয়াল হয়, T1 ইকুয়ালস টু T2 হয়, তাহলে দেয়ার ইজ নো হিট ফ্লো বিটুইন দেম, দুজনের মধ্যে কোনো হিট ফ্লো হবে না, রাইট? এবার এখানে আর একটা জিনিস শিখেছি যে কোনো একটা অবজেক্ট কত পরিমাণ হিট নেবে সেটা শেখার জন্য আমরা শিখেছিলাম H ইকুয়ালস টু MST, টি মিনস TF মাইনাস TI, এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। H ইকুয়াল টু MS TF মাইনাস TI, যেখান থেকে এসটাকে আমরা কি বলেছিলাম? দ্যাট ইজ কল্ড স্পেসিফিক হিট, দ্যাট ইজ কল্ড স্পেসিফিক হিট, রাইট? তাহলে এখান থেকে স্পেসিফিক হিটের ডেফিনেশন আমরা জানতে পেরেছিলাম কি না, স্পেসিফিক হিটের ডেফিনেশন এস ইকুয়ালস টু কি আসছিল? H বাই M ইন্টু TF মাইনাস TI, রাইট? এই অবধি এসছিল। এবার এখানে যদি আমি একটা কথা বলি, এবার আমার ডেফিনেশন জানার জন্য আমি একটা নতুন বলেছিলাম, ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, নিজে থেকে আমরা ডেফিনেশন ডিরাইভ করতে পারি। কি করে আমরা ডেফিনেশন ডিরাইভ করতে পারবো? না, ইফ, লিসেন টু মি কেয়ারফুলি, ইফ M is equal to 1, it may be 1 গ্রাম or 1 কেজি, আমি জাস্ট আই এম রাইটিং ইস অ্যাজ এ ইউনিট, ঠিক আছে? ইউনিট লিখে দিচ্ছি, M is ইউনিট যদি হয়, ঠিক আছে? অ্যান্ড TF মাইনাস TI, TF মাইনাস TI চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার যদি 1 ডিগ্রি হয়, ঠিক আছে? এখানে 1 ইউনিট আর এটাও যদি 1 ডিগ্রি হয়, দেন আমি কি লিখতে পারি? দেন ক্যান আই রাইট দিস ওয়ান? এস, এখানে 1 বসা, এখানে 1 বসালে কি হবে? এস ইকুয়ালস টু এইচ। তাহলে আমি কি এটা বলতে পারি? একক ভরের উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে সেটাকেই আমরা বলছি হচ্ছে, একক ভরের উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে সেটাকে আমরা কি বলছি? স্পেসিফিক হিট। ক্যান আই সে দ্যাট? কে জয়েন হয়েছে ক্লাসে? বুঝতে পেরেছিস? এই অবধি কারো কোনো ডাউট আছে বল, এই রিক্যাপ অবধি কারো কোনো ডাউট থাকলে আমাকে বল, দেন আমি পরের পার্টে এগোবো। ইফ ইউ হ্যাভ এনি ডাউট আপ টু দেয়ার দেন টেল মি। নেই তো? তাহলে ডেফিনেশন আমি কিভাবে লিখবো? না, ডেফিনেশন যদি আমি লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে অ্যান অ্যামাউন্ট অফ হিট। তাহলে স্পেসিফিক হিটের ডেফিনেশন কিভাবে লিখবো? অ্যান অ্যামাউন্ট অফ হিট amount of heat required to raise the temperature, required to raise the temperature required to raise the temperature of any 1 gram of any 1 gram substance by 1 degree centigrade is known as specific, আহা, কি লিখছি? স্পেসিফিক হিট, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি। অনেক জায়গায় এস দিয়ে ডিনোট হয়, অনেক জায়গায় সি দিয়েও ডিনোট হয়। ইট ক্যান বি denoted by C also. কোনো পরীক্ষার সময় সবসময় এস দিয়ে ডিনোট থাকবে এর কোনো মানে নেই।
ঠিক আছে, অনেক ক্ষেত্রে এভাবেও ডিনোট হয়। তাহলে তাহলে আমি কিভাবে লিখতে পারি? আমি আগের ফর্মুলাটা আগের পেজে যদি যাই তাহলে কি হচ্ছে, এটা এস ইকাল টু এইচ বাই এম ইন্টু টি এফ মাইনাস টি আই। তাহলে থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজে আমি এটা লিখতে পারি, এইচটাকে আমি ডিকিউ লিখতে পারি, ডিকিউ, কারণ যেটুকু এইচ সেটাকেই তো আমি ডিকিউ বলছি। তাহলে ডিকিউ ইকুয়ালস টু কি হবে? আমি যদি সি দিয়ে লিখি তাহলে আমরা কেমনভাবে লিখি? সি ইন্টু এম ইন্টু ডিটি। সেম জিনিসটাই লিখলাম, সেম জিনিসটাই তো লিখলাম। এইচ ইকুয়াল টু এম এস টিটাকে, এটাকে আমি কিভাবে ডিনোট করলাম? এটাকে আমি রিপ্লেস করেছি ডিকিউ দিয়ে, এটা এম ছিল, এটা সি, আর টেম্পারেচারের ডিফারেন্সটাকে আমি ডিটি দিয়ে ডিনোট করছি। তো সেম জিনিসটাই তো, এই জিনিসটার এই জিনিসটা তো সেম, তাই তো? তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি। সি দিয়ে লেখার আলাদা কোনো কোনো কারণ নেই, জাস্ট এমনি লিখলাম, পরে গিয়ে কাজে লাগবে, বুঝতে সুবিধা হবে নোটেশনগুলো। তাহলে সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? সি ইকুয়ালস টু তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে, হোয়াট, সি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে, সি ইকুয়ালস টু ডিকিউ বাই এম ইন্টু ডিটি, দ্যাট ইজ স্পেসিফিক হিট, দ্যাট ইজ স্পেসিফিক হিট, দ্যাট ইজ স্পেসিফিক হিট, রাইট? তাহলে এই যদি হয় দেন ওকে, ওকে, এই অবধি ক্লিয়ার। দেন তাহলে ইউনিট কি হবে বিচার করা যাক। তাহলে সি ইকুয়ালস টু আমার কি আসলো? ডিকিউ বাই এম ইন্টু ডিটি। ইউনিট, ইউনিট নিয়ে কথা বলি। ডিকিউ মানে কি? অ্যামাউন্ট অফ হিট রিসিভড অর গেইনড বাই দ্য সিস্টেম। ডিকিউ মানে কি? অ্যামাউন্ট অফ হিট রিসিভড অর গেইনড বাই দ্য সিস্টেম। তাহলে ডিকিউ এর ইউনিট কি হবে? এসআই তে জুল, হিটের ইউনিটের সমান হবে, তো এসআই তে জুল। মাস, মাসের ইউনিট কি হবে? আচ্ছা, এক সেকেন্ড, ইউনিট নিয়ে কথা বলার আগে তার আগে একটা জিনিস একটু বলে দেই। তার আগে একটা জিনিস বলি, দেন আমি ইউনিটে আসছি। ইউনিটে আমি পরে আসছি, তার আগে একটা জিনিস আমি বলি। সেটা হচ্ছে, এটাকে অনেক সময় এম দিয়ে, এম মাসের পর এটা এম গ্রাম, এটা তো এম গ্রামের জন্য বলা হলো। এবার যদি ইফ ইন এনি কেস, ইন এনি কেস, ইফ ইন এনি কেস, যে কোনো কেস, ধরো এমন একটা কেস আছে সেখানে মাস দিয়ে কোনো কিছু নেই, সেখানে মোল দিয়ে বলা আছে। অঙ্কটা কি দিয়ে বলা আছে? মোল দিয়ে বলা আছে, থাকতেই পারে অনেক সময়। তাহলে মোল দিয়ে বলা থাকলে তখন কি হবে? ইফ ইফ ইন এনি কেস, ইন মোল, মোলে যদি দেওয়া থাকে, বলে ধরো 1 মোল গ্যাস বা 2 মোল গ্যাস, তখন ক্ষেত্রে স্পেসিফিক হিটের ডেফিনেশন আমরা কিভাবে লিখবো? না ডিকিউ বাই, সমস্ত কিছু সেম থাকবে, এখানে মাসের জায়গায় কি হয়ে যাবে? এন ইন্টু ডিটি হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে? এন ইন্টু ডিটি। দেন হোয়াট ইজ এন? এন ইকুয়ালস টু, হোয়াট ইজ এন? এন ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে নাম্বার অফ মোল। ক্লিয়ার? যদি মোলে কখনো গ্যাসের কোয়ান্টিটি দেওয়া থাকে তখন আমরা কি করব? তখন আমরা লিখবো হচ্ছে এন ইকুয়ালস টু কি, এটা সি ইকুয়ালস টু ডিকিউ বাই এন ডিটি। এই অবধি কারোর কোনো ডাউট আছে? এবার এখানে একটা গল্প আছে, এবার বাকি ইউনিটের বিষয়ে আমি আসছি। তার আগে একটা যে জিনিস আমাকে জানতে হবে সেটা হচ্ছে, এই যে স্পেসিফিকিটি আমি ডিসকাস করলাম, এতক্ষণ অবধি আমরা স্পেসিফিকিটি নিয়ে এগোচ্ছিলাম। এবার বক্তব্য হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কথা বলি আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কথা বলি। ফর অ্যান এক্সাম্পল, আচ্ছা ইউনিট নিয়ে বলা বাকি ছিল তাই তো, ইউনিটটা একবার বলেই দিই তাহলে, পরে নিলে ঝামেলা হবে, এইটা মিটিয়ে দেই। হোয়াট ইজ ইউনিট? ফর অ্যান এক্সাম্পল, ইউনিট নিয়ে কথা হচ্ছিল, ইউনিট অফ স্পেসিফিক হিট, রাইট? অনেক সময়
স্পেসিফিক, কি হচ্ছে আজকে, ইউনিট অফ স্পেসিফিক হিট। দুটো থেকেই দেখ, এটা থেকে দেখা যাক। ফর অ্যান এক্সাম্পল এই কোশ্চেনটা থেকে দেখছি আমি। পি ইকুয়ালস টু কি আসছে, ডিকিউ বাই এম ইন্টু ডিটি। হোয়াট ইজ ডিকিউ? তাহলে কি ডিকিউ ইউনিট ডিভাইডেড বাই মাস ইন্টু টেম্পারেচার ইউনিট। ডিকিউটা কি হিট, তাহলে ইউনিট কি হবে, উপরের ইউনিটটা হবে এসআই ইউনিট জুল, তাহলে উপরে হয়ে গেল জুল। মাসের এসআই ইউনিট কি হয়, কেজি। আর টেম্পারেচারের ইউনিট কি হয়, কেলভিন। তাহলে ইউনিট কি হলো, জুল পার কেজি ইন্টু কেলভিন, দ্যাট ইজ ইউনিট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে ইউনিটটা এরম ভাবে লেখা যেতে পারে, বা তুই এরম ভাবে লিখতে পারিস, জুলস পার কেজি পার কেলভিন। ক্লিয়ার? ইউনিট নিয়ে কারোর কোনো ডাউট আছে? আই হোপ কারোর কোনো ডাউট নেই। ওকে, এই অবধি হয়ে গেল। এবার বক্তব্য হচ্ছে, এইবার হচ্ছে আসল কনসেপ্টের গল্প, যেখানে থার্মোডাইনামিক্সের সাথে কিভাবে লিঙ্ক হচ্ছে এই চ্যাপ্টারটা, সেখানটায় দেখ। আমি কি পড়েছি না, আমি একটু আগে জাস্ট একটা জিনিস বলেছি যে আমার সি ইকলস টু কি এসছে না, ডিকিউ বাই এম ইন্টু ডিটি। এটা অলওয়েজ যেন মাথায় থাকে, এটা হচ্ছে আমার স্পেসিফিক হিটের ডেফিনেশন। নাও ফর আইসোথার্মাল প্রসেস, ফর আইসোথার্মাল প্রসেস কি হচ্ছে, আমরা কি জানি টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল না? ফর আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, দ্যাট মিনস ডিটি জিরো। ডিটি যদি জিরো হয় দেন স্পেসিফিক হিট কি হবে, দেন সি যদি আমি লিখি তাহলে সি কি হচ্ছে, সি ফর আইসোথার্মাল। ঠিক আছে, আমি এরকম ভাবে লিখছি যে সি আইসো, দিস সাফিক্সে আইসো মিনস আইসোথার্মালের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি হবে, ডিকিউ ডিভাইডেড বাই জিরো, রাইট? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হচ্ছে না? তো স্পেসিফিক হিট আইসোথার্মাল প্রসেসের জন্য কি হচ্ছে, ইনফিনিটি চলে আসছে। বাট সেম জিনিসটা যদি আমি অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য করি দেন কি হবে, সেম জিনিসটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ক্যালকুলেট করতে যাই তাহলে কি, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি ছিল, কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট ছিল। তাহলে কিউ যদি কনস্ট্যান্ট থাকে দেন ডিকিউ কি হয়ে গেল, জিরো হয়ে গেল। কিউ কনস্ট্যান্ট মিনস ডিকিউ জিরো, রাইট? কিউ কনস্ট্যান্ট মিনস ডিকিউ জিরো। ডিকিউ যদি জিরো হয়ে যায় দেন আমার স্পেসিফিক হিট কি হচ্ছে, সি অ্যাডিয়া। যদি আমি লিখতে চাই তাহলে ডিকিউ কি, জিরো ডিভাইডেড বাই এমডিটি, এমডিটি। তো আলটিমেটলি জিনিসটা কি দাঁড়িয়ে যাচ্ছে, আলটিমেটলি জিনিসটা কি দাঁড়িয়ে যাচ্ছে, আলটিমেটলি জিনিসটা কি দাঁড়িয়ে যাচ্ছে, জিরো দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সি অ্যাডিয়া, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি হচ্ছে না, এই জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি যখনই প্রসেস চেঞ্জ করছি তার সাথে সাথে আমার কি হচ্ছে, এই যে একটা স্পেসিফিক হিটের এই যে ক্যালকুলেশনের মধ্যে একটা অসঙ্গতি দেখা দিচ্ছে, কখনো জিরো কখনো ইনফাইনাইট, এই যে ব্যাপারটা আসছে। এই প্রবলেমটা দূর করার জন্য সায়েন্টিস্টরা কি বললো না, এই প্রবলেমটা দূর করার জন্য বললো এই স্পেসিফিক হিট আমরা ক্যালকুলেট করতে পারি, মানে এইভাবে ক্যালকুলেট করবো, কিন্তু তার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি না, আমরা এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে প্রেশার ভলিউম দুটোকেই ভ্যারিয়েবল রাখছি, সেই জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। তো এই প্রবলেমটা দূর করার জন্য আমাকে কি করতে হবে না, এই প্রবলেমটা দূর করার জন্য কি করতে হবে, আমাকে স্পেসিফিক হিট একবার হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট রেখে একবার স্পেসিফিক হিট মেজার করতে হবে, আর একবার হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট রেখে স্পেসিফিক হিট মেজার করতে হবে, রাইট? তাহলে এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটার কারণ কি না, প্রবলেমটার কারণ হচ্ছে আমি প্রেশার আর ভলিউম দুটোই ভ্যারিয়েবল রেখে এই ক্যালকুলেশনটা করছি, সেই জন্য এরকম প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা দূর করার জন্য আমার কি কাজ করতে হবে, টু অ্যাভয়েড দিস প্রবলেম, টু অ্যাভয়েড দিস প্রবলেম
টু অ্যাভয়েড দিস প্রবলেম আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু measure specific heat by two different condition. ডিফারেন্ট কন্ডিশন বলতে পারিস বা ডিফারেন্ট মেথড বলা যেতে পারে, ডিফারেন্ট কন্ডিশন বলে দেওয়াটাই বেটার। কি কি না, ফার্স্ট ওয়ানটা কি, keep pressure battery to keep pressure as constant, pressure as a constant and calculate the specific heat, এইটা একটা, such that যেটাকে আমরা বলবো হচ্ছে specific heat at constant pressure, যেটাকে আমরা কি বলবো, specific heat at constant pressure, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব না, that we will denote it by CP, C for specific heat, P at constant pressure। সেকেন্ড কি হবে, সেকেন্ড মেথডটা কি বা সেকেন্ড কন্ডিশনটা কি না, keep volume V as constant and calculate the specific heat। ক্যালকুলেট দ্য স্পেসিফিক হিট, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে ডিনোট করতে পারি না, আই সাজ দ্যাট স্পেসিফিক হিট at constant ভলিউম, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, সিভি দিয়ে ডিনোট করব। আচ্ছা, এই অবধি কারোর কোনো ডাউট আছে কেন সিপিসিবি আসলো, সিপি কি সিভি কি? ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি, ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। কে কে আছিস আমাকে বল, ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি, জলদি জলদি বল, তাহলে আমি পরের জিনিসে মুভ করব। এবার হচ্ছে এখান থেকে কনসেপ্টের শুরু, প্রচুর কিছু আমরা ডিসকাস করব এখানে। টেল মি এই অবধি কারো কোনো ডাউট আছে কেন আমরা সিপি আসলাম, কেন আমরা সিবিতে আসলাম, কি ছিল? এটা ছিল এখান থেকে দেখলাম অ্যাডিয়াবেটিক আর এর ক্ষেত্রে দু রকম আসছে, মানে একটা হিউজ চেঞ্জ, জিরো আর ইনফিনিটি। তো এই চেঞ্জের মেন কারণ কি, এরকম অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়ার পেছনে এরকম কারণ কি না, কারণ হচ্ছে আমরা দুটো ভেরিয়েবল একই সাথে নিয়ে কাজ করছি, একটা প্রেশার একটা ভলিউম। তো এই একটা প্রেশার একটা ভলিউম দুটোকেই যদি ভেরিয়েবল হিসেবে নেই তাহলেই আমাদের এই প্রবলেমটা হচ্ছে। সেই জন্য আমাদের কি করতে হয় না, আমরা বলেছি যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখবো, একটাকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করবো। তো আমরা কি করলাম, আমরা প্রথমে হচ্ছে প্রেশারকে কনস্ট্যান্ট রাখলাম, দেন আমরা স্পেসিফিক হিট ক্যালকুলেট করলাম, সেটাকে আমরা বলছি সিপি। আর যদি ভলিউমকে কনস্ট্যান্ট রাখি দেন আমরা স্পেসিফিক হিট ক্যালকুলেট করি, সেটাকে আমরা বলছি সিভি। এবার আমরা ডিসকাস করব সিপি আর সিভির ব্যাপারে।
কোনো ডাউট থাকলে আমাকে বল। ওকে, সিপিসিবি হয়ে গেল। এবার সিপিসিবি নিয়ে আসল গল্প, অনেক কিছু ডিসকাশন আছে এখানে, ঠিক আছে? টু টাইপের স্পেসিফিক হিট আমি পেলাম। একটাকে কি পেলাম না, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দ্যাট ইজ কল সিপি, আর আরেকটা কি পেলাম, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, দ্যাট ইজ সিভি, রাইট? সো দ্য থিং ইজ, ওকে, লেট স্টার্ট। তাহলে আমরা সিভি থেকে ডিসকাস করি, ঠিক আছে? তো ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট সিভি। হোয়াট ইজ সিভি? স্পেসিফিক হিট at constant volume, right? ওকে, তাহলে ভলিউম কনস্ট্যান্ট, নামেই বলা রয়েছে ভলিউম কনস্ট্যান্ট, তার ভলিউম ভি ইজ কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, ইফ ভি ইজ কনস্ট্যান্ট, রাইট, দেন ডিভি জিরো, ডিভি জিরো, কোনো সমস্যা নেই। দেন ফ্রম ফার্স্ট ল, then first law of thermodynamics, dq equals to কি, du plus dw, রাইট? তাহলে dq equals to du plus dw যদি হয়, তাহলে dq equals to কি হচ্ছে, du plus pdv লিখি আমরা। So dv is 0, right? So dq equals to কি হয়ে যাবে, so dq equals to dq becomes du. Now now ঠিক আছে, হলো। এবার from the definition of specific heat, from the definition of specific heat, specific heat definition থেকে কি জানি, c equals to dq by m into dt, right? For unit we are calculating, আমরা ধরে নিচ্ছি we are calculating, আমরা ইউনিট মাসের জন্য ক্যালকুলেট করছি ধরে নিলাম, ঠিক আছে? ক্যালকুলেটিং ফর ইউনিট মাস, দ্যাট মিন্স মাস ইকুয়ালস টু 1, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সি ইকুয়ালস টু কি দাঁড়াবে দেন, ডিকিউ বাই ডিটি। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে আমি এখানে ডিকিউ ইকুয়ালস টু ডিউ তখনই লিখতে পারবো যখন ভলিউম কনস্ট্যান্ট হবে, আদারওয়াইজ লিখতে পারবো না। তাহলে আমি এখানে লিখতে পারি সিভি ইকুয়ালস টু ডিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, পারি লিখতে, সিভি ইকুয়ালস টু ডিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। তাহলে এখান থেকে যদি আমি লিখি, তাহলে ডিউ ইকুয়ালস টু কি হবে, সিভি ডিটি। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন, এটা যেন বারবার করে মাথায় থাকে। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন, এটা আর এটা। সিভি মানে কি, ডিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, অ্যান্ড ডিউ ইকুয়ালস তাহলে কি হচ্ছে, সিভি ইন্টু ডিটি। ক্লিয়ার? এই অবধি হলো? এই অবধি কারো কোনো ডাউট থাকলে আমাকে বল। ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। If you have any doubt then tell me. ওকে, তাহলে স্পেসিফিকেশন এই অবধি হলো। এরপরে কি আছে, এরপরে আমরা যদি ডিসকাস করি সেটা হচ্ছে সিপি। হোয়াট ইজ সিপি? না সিপি কি ছিল,
specific heat at constant pressure, right? At constant pressure. Okay, let's talk about this. তাহলে কনস্ট্যান্ট প্রেসার মানে হচ্ছে ফার্স্ট আমি বলতে পারি পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? কনস্ট্যান্ট প্রেসার মানে কি পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলো, পি কনস্ট্যান্ট। নাও ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি জানি? ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি জানি? ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। সো এখান থেকে কি দাঁড়িয়ে যাচ্ছে? ডিকিউ ইকুয়ালস টু ডিউ প্লাস পিডিভি। তো কোনো কিছু জিরো টিরো কিছু আসছে না, দ্যাটস ওকে। নাও আমরা সি ইকুয়ালস টু কি শিখেছি? ডিকিউ ডিটি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সিপি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, রাইট? প্রেশার মানে তো এটাই ছিল। ওকে, তো সিপি ইকুয়ালস টু কি দাঁড়িয়ে গেল আমার? ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউ এর জায়গায় আমি লিখতে পারি ডিউ প্লাস পিডব্লিউ, ডিকিউ প্লাস পিডিবি। তাহলে সিপি ইকুয়ালস টু আমার কি দাঁড়িয়ে যাচ্ছে? ডিকিউ বাই ডিটি দাঁড়াচ্ছে হলো। তাহলে এখানে আমি লিখছি সিপি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? তাহলে ডিকিউ এর জায়গায় আমি লিখছি ডিউ প্লাস পিডিভি divided by dt. I can write this. Then Cp equals to কি দাঁড়িয়ে গেল? du by dt plus p into dv dt, right? আচ্ছা, এই অবধি খুব ভালো করে মাথায় রাখবি, তারপরে আমি এখানে বলছি। For 1 mole gas, 1 mole of ideal gas, ideal gas কোন ইকুয়েশন ফলো করে? PV equal to RT। আমি কি করছি? দুই সাইডে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে কি হচ্ছে? ডিফারেন্সিয়েট both side with respect to t হলো। তাহলে আমার কি দাঁড়িয়ে গেল? p ইন্টু ডিভি ডিটি ইকুয়ালস টু কি দাঁড়িয়ে যাচ্ছে? আর। p ইন্টু ডিভি ডিটি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? আর। তাহলে এই ইকুয়েশনটা আমি কাজে লাগাবো, ঠিক আছে? এই ইকুয়েশনটা কোথায় কাজে লাগাবো? না, এই ইকুয়েশনটা এখানে আমি ইউজ করব। তাহলে এটা হয়ে গেল সিপি। আগের পেজে একটু ভালো করে খেয়াল করে দেখ, ডিউডিটি সমান সমান কি বার করেছিলাম? সিভি। তাহলে ডিউডিটির জায়গায় আমি কি বসাচ্ছি? সিভি বসাচ্ছি, প্লাস এটা কি বসে গেল? আর। তাহলে এখান থেকে আলটিমেটলি কি চলে আসলো? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটাকে বলা হয় মেয়রস ফর্মুলা। কি বলা হয় এটাকে? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, দ্যাট ইজ মেয়রস ফর্মুলা। তো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, বোঝা গেল? তাহলে এখান থেকে একটা জিনিস আমি যদি জিজ্ঞাসা করি, হুইচ ওয়ান ইজ গ্রেটার, কোনটা বড়? সিপি বড় না সিভি বড়? তাহলে কি বলবি? সিপি বড় না সিভি বড়? কোনটা বড়? কোনটা বড়, সিপি না সিভি? টেল মি। বড় কোনটা, সিপি না সিভি? সিপি বড়। কি করে বুঝতে পারছি সিপি বড়? আচ্ছা, হোয়াট ইজ আর? আর ইজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, রাইট? হোয়ার, আচ্ছা এখান থেকে আমি এটা অন্য কালি দিয়ে লিখি।
তোরা তো লেট জয়েন করলি, কি ব্যাপার? এত লেট জয়েন করলি কেন? ওয়ার আর ইজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এত লেট জয়েন করলি কেন? আমি তো আগে অনেকগুলো স্লাইড পড়িয়ে ফেলেছি। এগুলো ছিলিস তোরা? দেখ ভালো করে এগুলো ছিলিস কিনা। এগুলো তো রিক্যাপ করছিলাম, এগুলো ঠিক আছে, এগুলোর পর থেকে এগুলো থেকে ছিলিস? ইয়েস নো বল আমাকে, তাহলে আমি বলে দেবো। পড়া থেকে ছিলিস? হায় ভগবান। আচ্ছা, বুঝলাম। এইগুলো দেখ দেখ, ডিউ, এই জিনিসগুলো এই অবধি পড়ানো হয়েছে, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে সিপি মাইনাস সিপি, সিপি ইজ গ্রেটার দ্যান সিপি। এক্স্যাক্টলি, সেটা আমি কি করে বলতে পারছি? দুটো ভাবে বলতে পারি। একটা হচ্ছে আমি এই রিলেশনটা ইউজ করে বলতে পারি যে সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর, তার মানে কি সিপির সাথে আর যোগ করলে তাহলে আমি সিপি পাবো। অবভিয়াসলি সিপি বড়। আরো একটা ভাবে বলা যায়, আরো একটা ভাবে কি করে বলা যায়, তুই এখানটায় দেখা। এটা হচ্ছে সিপির রিলেশন, দিস ইজ সিপির রিলেশন, দিস ইজ সিপি, রাইট? এটা হচ্ছে সিপির রিলেশন, ঠিক আছে। কি আছে? ডিউ প্লাস পিডিবি ডিভাইডেড বাই ডিটি। আর তুই যদি সিভি রিলেশনের দিকে দেখিস, সিভি ইকস টু কি ছিল না, সিভি ইকস টু ছিল ডিউ বাই ডিটি। তাহলে নিচে যেটা আছে, দেখ নিচে দুটোর ক্ষেত্রেই ডিটি আছে, রাইট? নিচে দুটোর ক্ষেত্রে ডিটি আছে, কিন্তু উপরের দিকে কোনটার ক্ষেত্রে বেশি আছে? Wait, হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখ ডিউ প্লাস পিডিবি টার্মটা বেশি আছে, পিডিবি টার্মটা এক্সট্রা আছে, তাহলে অবশ্যই সিপি ইজ বড়। তো এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি? সো উই ক্যান কনক্লুড দ্যাট, তাহলে খুব একটা ইম্পর্টেন্ট নোট আমরা লিখে নেই। সো উই ক্যান conclude that CP is greater than CV, right? Such that, what can I write? CP greater than CV. হলো? এবার এখানে একটা জিনিস মনে আছে, যখন সেই অ্যাডিয়াবেটিক প্রসেস আমি পড়িয়েছিলাম, তখন একটা জিনিস আমি লিখিয়েছিলাম। কি লিখিয়েছিলাম বলতো? যখন আমি অ্যাডিয়াবেটিক প্রসেস পড়িয়েছিলাম তখন আমি কি লিখিয়েছিলাম? না, রেশিও, একটা টার্ম লিখিয়েছিলাম। আই রোট এ টার্ম দ্যাট ইজ কল্ড গামা। আমি বলেছিলাম এই টার্মটা আপাতত মনে রাখ। কি বলেছিলাম সেটা? রেশিও অফ সিপি বাই সিভি। তাহলে রেশিও অফ সিপি বাই সিভি ইকুয়ালস টু কি? গামা। তাহলে উপরেরটা কি? উপরেরটা তো অলওয়েজ বড়, নিচেরটা তো অলওয়েজ ছোট। সো দ্যাট মিনস গামা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। বোঝা গেল? বোঝা গেল না গেল না? বল, বোঝা গেল না গেল না? বল সবার কাছে ক্লিয়ার কিনা এ অবধি? এ অবধি ক্লিয়ার না হলে আমি পরের জিনিসে যেতে পারছি না। ইয়েস ক্লিয়ার। বাকি শ্যামল, সুদীপ্তা, তোরা বল তোদের কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার। এই অবধি কোনো ডাউট থাকলে আমাকে বল। এই অবধি কোনো রকম ডাউট থাকলে আমাকে বল।
ওকে, ক্লিয়ার। দেন আমি মুভ করছি। এবার এখান থেকে প্রচুর জিনিস আছে, তার মধ্যে আমি যে জিনিসটা ফার্স্ট ডিসকাস করব সেটা হচ্ছে ইকুইপার্টিশন থিওরি। ঠিক আছে, কি ডিসকাস করব? দ্যাট ইজ ইকুইপার্টিশন থিওরি, কারণ এখানে এটা খুব কাজে লাগবে। আচ্ছা, এই নামটা শুনে কি বুঝতে পারছিস? ইকুইপার্টিশন তার মানে কি? নাম শুনে কি বুঝতে পারছিস? ইকুইপার্টিশন মানে কি? এনি আইডিয়া? ইকুইপার্টিশন বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই ইকুইপার্টিশন থিওরেম? আচ্ছা, ইকুইপার্টিশন থিওরেমের আগে আরেকটা জিনিস একটু শিখে না, তারপরে আমি ইকুইপার্টিশন থিওরেম আসি। দ্যাট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। তার নাহলে ইকুইপার্টিশন থিওরেম বুঝতে পারবি না। লেটস টক অ্যাবাউট ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে ডিসকাস করে নেই, দেন আমরা ইকুইপার্টিশন থিওরেমে আসছি। ডিগ্রি অফ ফ্রিডম, যেটাকে আমরা কি দিয়ে লিখি? ডিওএফ দিয়ে লিখি। হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? হ্যাঁ, দ্যাট ইজ ইউর রাইট। ওটাতে আমি আসছি, কিন্তু ওখানে বলতে বুঝতে গেলে ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে, তো আগে ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমরা শিখে নেই, দেন আমরা ওখানে আসছি। হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রিজ অফ ফ্রিডম? ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে, ফর অ্যান এক্সাম্পল, আমার হাতে এই পেনটা দেখতে পাচ্ছিস? সবাই দেখতে পাচ্ছিস? দু রকম ভাবে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমকে ডিনোট করতে পারি। করকম ভাবে ডিনোট করতে পারি? দু রকম ভাবে আমরা ডেফিনেশন বলতে পারি। ফার্স্ট কিভাবে বলতে পারি না, প্রথম যে জিনিসটা আমি বলতে পারি সেটা হচ্ছে, কোনো একটা বস্তুর পজিশন বোঝানোর জন্য যতগুলো মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, ভালো করে শুনবি, মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট যতগুলো কোঅর্ডিনেট দরকার সেটাকেই আমরা বলি হচ্ছে ওই অবজেক্টের ডিগ্রিজ অফ ফ্রিডম। ক্লিয়ার? ধরুন আমি এখানে এই পেনটা আছে, এই পেনটার পজিশন বোঝানোর জন্য তোর মিনিমাম কটা কোঅর্ডিনেট লাগবে? কটা কোঅর্ডিনেট লাগবে? মিনিমাম 3টে কোঅর্ডিনেট লাগবে, কারণ তুই বলবি যে স্যার এক্স অ্যাক্সিস বরাবর আপনি এত ঘর আসুন, ওয়াই অ্যাক্সিস বরাবর এত ঘর আসুন, দেন জেড অ্যাক্সিস বরাবর এত ঘর যান, তাহলেই আপনি এই পেনটাকে খুঁজে পাবেন, আদারওয়াইজ আপনি খুঁজে পাবেন না। রাইট? কিন্তু আমি যদি একটা কথা বলি, এখানে ধরনের আমি একটা পয়েন্ট আঁকলাম, এখানে একটা পয়েন্ট আঁকলাম, এরকম করে একটা মানুষের ছবি আঁকলাম। এবার আমি বললাম এই মানুষের ছবিটা কোথায় আঁকা আছে? এই বোর্ডের উপরে। সেটা বোঝানোর জন্য তোর কটা কোঅর্ডিনেট লাগবে মিনিমাম? তুই যদি এই ধরনের একটা গ্রাফ পেপারে এরকম এঁকেছিস, এরকম একটা গ্রাফ পেপারে এঁকেছিস, তাহলে তোর কটা লাগবে? এদিকে এক্স অ্যাক্সিস যদি হয়, এদিকে এক্স অ্যাক্সিস যদি হয়, এদিকে ওয়াই অ্যাক্সিস যদি হয়, তাহলে কটা ডিরেকশন লাগবে? কটা লাগবে? এই পয়েন্টটাকে বোঝানোর জন্য দুটো লাগবে। এবার বক্তব্য হচ্ছে তাহলে, এবার এখানে মাথায় রাখতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, হ্যাঁ, দুটো। তার মানে কি, এখানে ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমার মিনিমাম নাম্বার অফ কোঅর্ডিনেট দরকার, অ্যান্ড কি তারা যেন ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা যেন ইন্ডিপেন্ডেন্ট হয়। এই যে জিনিসটা, এটাকেই আমরা বলবো হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কি? কোনো একটা অবজেক্টের পজিশন বোঝানোর জন্য মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট যতগুলো লাগবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ক্লিয়ার? তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেফিনেশন বোঝা গেল, মিনিমাম নাম্বার অফ কোঅর্ডিনেট রিকোয়ার্ড, minimum number of independent coordinates required to, কিসের জন্য রিকোয়ার? দেখ, মিনিমাম, আহা, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট রিকোয়ার্ড ফর, কিভাবে বলা যেতে পারে, দ্য মিনিমাম নাম্বার অফ কোঅর্ডিনেট রিকোয়ার্ড ফর পজিশন required to understand
to understand the position of object, the position of any object is called degrees of freedom. এবার বক্তব্য হচ্ছে এটাকে আরেকভাবে বলা যেতে পারে কোনো একটা অবজেক্ট ইন্ডিপেন্ডেন্টলি যতগুলো দিকে মোশন করতে পারে সেটাকেও আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বলি। ফর অ্যান এক্সাম্পল, এখানে যদি তুই একটা পিঁপড়ে ছেড়ে দিস, এই বোর্ডের উপরে যদি তুই একটা পিঁপড়ে ছেড়ে দিস, সে কটা দিক বরাবর মোশন করতে পারবে? সে কটা দিক বরাবর মোশন করতে পারবে? দুদিক বরাবর মোশন করতে পারবে। তাহলে এই প্লেনের উপরে কি হচ্ছে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 2। কিন্তু তুই যদি নর্মালি এখানে একটা কোনো কিছু একটা কোনো একটা পোকা ছেড়ে দিস, তাহলে সে কোন দিক বরাবর মোশন করতে পারবে? 3 দিক বরাবরই মোশন করতে পারবে। তো সেক্ষেত্রে কি হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 3 হবে। এবার এই ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশন আমাদের শিখতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আজকে খুব ভালো করে শিখবি যে হাউ টু ক্যালকুলেট দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশন। ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ফ্রিডম কি করে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? আমি প্রথমে নর্মালি বোঝাবো, দেন তারপরে আমি একটা শর্ট ট্রিক শিখিয়ে দেবো। সেই শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করলে তুই সব পেরে যাবি মোটামুটি, ঠিক আছে? প্রথমে নর্মালি বুঝে নেই। আমরা 3 টাইপের গ্যাসের ক্ষেত্রে কথা বলবো। একটা হচ্ছে মোনোঅ্যাটমিক। মোনোঅ্যাটমিক মানে কি, যে সমস্ত গ্যাসে একটাই একমাত্র অ্যাটম আছে তারা হচ্ছে মোনোঅ্যাটমিক। ডায়াটমিক মানে যে সমস্ত গ্যাসে দুটো অ্যাটম আছে তারা হচ্ছে ডায়াটমিক। আর পলিঅ্যাটমিক মানে হচ্ছে যাদের মধ্যে কি আছে, 2 এর অধিক অ্যাটম আছে, তাদেরকে আমরা বলবো পলিঅ্যাটমিক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম কিসের ক্ষেত্রে ক্যালকুলেট করবো? প্রথমে আমরা ক্যালকুলেট করতে চাইছি 3 ডাইমেনশনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ফার্স্ট যে আমরা ক্যালকুলেশনটা করতে চাইবো কোন ডাইমেনশনের ক্ষেত্রে? না, 3 ডাইমেনশনের ক্ষেত্রে, রাইট? তাহলে ফর 3 ডাইমেনশন ক্যালকুলেশনটা হবে কার জন্য? 3 ডাইমেনশনের জন্য, রাইট? এই অবধি কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারিস। কার জন্য? 1 নম্বর হচ্ছে মোনোঅ্যাটমিক। মোনোঅ্যাটমিক মানে কি বলেছি? যাদের মধ্যে একটাই মাত্র অ্যাটম আছে। ফর অ্যান এক্সাম্পল, এখানে একটাই অ্যাটম আছে, এরকম একটাই অ্যাটম আছে। তাহলে এই যে অ্যাটমটা আছে, এ 3 ডাইমেনশন মানে কি, এক্স ওয়াই জেড 3টে ডিরেকশনই আছে। তাহলে সে কত দিক বরাবর মুভ করতে পারবে? সে কত দিক বরাবর মুভ করতে পারবে? 3 দিকেই মুভ করতে পারবে। সে কত দিক বরাবর মুভ করতে পারবে? 3 দিকেই মুভ করতে পারবে, তাই না? এই 3টে ডিরেকশনে মুভ করতে পারবে। আমি এদিকটাকে যদি এক্স ধরি, এদিকটাকে ওয়াই ধরি, এদিকটাকে যদি জেড ধরি, তাহলে কত ডিরেকশনে মুভ করতে পারবে? 3টে ডিরেকশনে মুভ করতে পারবে। তাহলে এর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে? এফ ইকুয়ালস টু কি হবে? না, 3 হবে। বোঝা গেল? নাও লেটস টক অ্যাবাউট ডায়াটমিক। এই ডায়াটমিক বোঝার সময় একটা সুন্দর একটা কনসেপ্ট আসবে, এখানে গিয়ে আমি শর্ট ট্রিকটা শেখাবো তোদের। ডায়াটমিক মানে কি? এমন একটা কেস যেখানে কটা অ্যাটম থাকবে? 2টো অ্যাটম থাকবে। ফর অ্যান এক্সাম্পল, এখানে একটা অ্যাটম আছে এরকম, এরকম একটা অ্যাটম আছে। আর একটা অ্যাটম আছে হচ্ছে ধরে নে এর থেকেই কিছুটা একটা ডিস্টেন্স দূরে এখানে আর একটা অ্যাটম আছে, ঠিক আছে? এর থেকে কিছুটা একটা ডিস্টেন্স দূরে কি আছে? আর একটা অ্যাটম আছে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে, তোরা ওই জিমের ক্ষেত্রে ডাম্বেল ইউজ হয় দেখেছিস? এই মাঝের এটা কি ফিক্স আছে এরকম ভাবে দুটোর মধ্যে, রাইট? এটা এমন ভাবে ফিক্স আছে। তাহলে কি? ডায়াটমিক, 2টো অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম। এবার ফর অ্যান এক্সাম্পল, আমি এই অ্যাটমের কথাটাকে বাদ দে, আবার তো এই অ্যাটমটা নেই ধরে নে। তাহলে এই অ্যাটমকে বোঝানোর জন্য আমার কটা, এই অ্যাটমটা ধরে নে এখন নেই, ঠিক আছে? তো এটা যদি না থাকে, এই যে এইটাকে ধরে নিচ্ছি আমি, এটাকে আমি বলছি ফর অ্যান এক্সাম্পল, দেখ এটাকে আমি বলছি 2 নম্বর অ্যাটম, এটাকে আমি বলছি 1 নম্বর অ্যাটম, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি 2 নম্বর অ্যাটম ইজ অ্যাবসেন্ট, নেই।
এক নম্বর অ্যাটমকে মানে এক নম্বর অ্যাটমটার অবস্থান বোঝানোর জন্য, ওর পজিশন বোঝানোর জন্য আমার কটা ডিগ্রিজ অফ ফ্রিডম দরকার? তিনটে, তাই তো? এটার জন্য আমার মিনিমাম কটা দরকার? তিনটে দরকার। আমি ধরে নিয়েছি 2 নম্বর নেই, তাহলে মনো অ্যাটমের মতোই ডিল করছে, তিনটে দরকার। কিন্তু যখন এটা চলে আসছে, এটার বোঝানোর জন্য দেখ, আমি যদি এরকম তিনটে অ্যাক্সিস ড্র করি, আমি যদি এখানে তিনটে অ্যাক্সিস ড্র করি, ফর অ্যান এক্সাম্পল আমি যদি এরকম তিনটে অ্যাক্সিস ড্র করি, এদিকটাকে যদি আমি জেড বলি, এদিকটাকে যদি আমি জেড বলি, এটাকে ওয়াই বলি, এটাকে এক্স বলি, এর এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট করলেই আমি এর এক্স অ্যাক্সিসটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, রাইট? এটার এক্স অ্যাক্সিস বরাবর মুভ করলে আমি অটোমেটিক্যালি এটার এক্স অ্যাক্সিস পেয়ে যাচ্ছি। তাহলে কি এর ক্ষেত্রে তিনটে হওয়ার কথা, কিন্তু একটা অ্যাক্সিস তো এর থেকেই আমি পেয়ে যাচ্ছি। তাহলে সেটা কি আর ইন্ডিপেন্ডেন্ট থাকছে? আমার কথা কি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে আমার ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেফিনেশন কি ছিল? নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। এবার বক্তব্য হচ্ছে আমি ধরে নিলাম এটা নেই। এটা নেই যদি হয়, ওয়েট 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 ওয়েট, এটা নেই যদি হয়, ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, ওকে, আমি কি বলতে চাইছি দেখ, আমি বলতে চাইছি ধরে নে এটা নেই, এই পজিশন যেটা আছে এইটা নেই একদমই, এই জিনিসটা নেই। এটা না থাকলে কি এটাকে বোঝানোর জন্য কটা দরকার? আমার তিনটে কোঅর্ডিনেট দরকার, তাহলে এর ডিগ্রিজ অফ ফ্রিডম 3, ঠিক আছে? কিন্তু এটার বোঝানোর জন্য তো তিনটে দরকার, এটার বোঝানোর জন্য তিনটে দরকার ছিল। কিন্তু এই মাঝের এই জিনিসটার জন্য, মাঝের এই জিনিসটার জন্য কি হচ্ছে, মাঝের এই জিনিসটার জন্য আমার তিনটে লাগছে না, কারণ এটা অটোমেটিক্যালি একটা আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে কি এটার জন্য, এটার জন্য তিনটে দরকার ছিল, এটার জন্য তিনটে দরকার ছিল, তাহলে টোটাল 6টা দরকার ছিল, কিন্তু মাঝের একটার জন্য তো আমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে? 6 - 1 = 5। বোঝা গেল না গেল না? আমার কথাটা কি বুঝতে পেরেছিস সবাই, না পারিসনি এখনো? বল, না বুঝতে পারলে বল আমাকে আরেকবার। আমার কটা দরকার ছিল? এটার জন্য তিনটে, এই 1 নম্বরের জন্য তিনটে দরকার ছিল, 2 নম্বরের জন্য তিনটে দরকার ছিল, রাইট? তাহলে টোটাল দরকার ছিল 6টা। মনো অ্যাটমিকে যদি তিনটে দরকার হয়, মনো অ্যাটমিকে যদি তিনটে দরকার হয়, তাহলে এখানে নিশ্চয়ই এটা তিনটে দরকার হচ্ছে একটার জন্য। তাহলে ডায়াটমিকের জন্য কি হবে? এর জন্য তিনটে, এর জন্য তিনটে, 6টা দরকার হতো। কিন্তু এই মাঝের যে জিনিসটা আছে, মাঝের যে একটা লাইন আছে, যে লাইনটা আমাকে অটোমেটিক্যালি কি করছে, এর একটা ডিগ্রিজ অফ ফ্রিডম তো দিয়েই দিচ্ছে, তাহলে একটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট আর থাকছে না। তাহলে 6 - 1 কত হবে? 6 - 1 কত হবে? 5 হবে। তাহলে ডায়াটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? না, ডায়াটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5। বোঝা গেল? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কি আমাকে বল, না বুঝতে পারলে আমাকে এখনো বল। বুঝতে পেরেছিস ডায়াটমিকের ক্যালকুলেশনটা? প্লিজ টেল মি, ডায়াটমিকের ক্যালকুলেশনটা না বুঝতে পারলে কিন্তু ট্রায়াটমিক বা পলিঅ্যাটমিক বুঝতে পারবি না। যদি কোনো রকম ডাউট থাকে দেন টেল মি, আমি বলবো। এ অবধি বুঝতে পেরেছিস কি আমাকে বল 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 বল। বুঝতে পেরেছিস কেন 5 হচ্ছে? এটার জন্য তিনটে দরকার ছিল, এটার জন্য তিনটে দরকার ছিল, 6টা। কিন্তু মাঝের এই যে জিনিসটা আছে, আমি এটার যেই তিনটে, এটার একটা যেটা আছে সেটা তো আমার অটোমেটিক্যালি এটার একটা কোঅর্ডিনেট দিয়েই দিচ্ছে, এটার তো একটা কোঅর্ডিনেট দিয়েই দিচ্ছে। তাহলে কি এই এর একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকছে না, এটা অটোমেটিক্যালি এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। একটা পেলে আমি আরেকটা পেয়ে যাচ্ছি, তাহলে কি হবে? 3 - 3 = 6 হতো, একটার জন্য মাইনাস হয়ে গেল, দ্যাট ইজ 5। এই যে মাঝের যে জিনিসটা আছে না, যেটার জন্য আমি একটা পেয়ে যাচ্ছি, এইটার একটা নাম আছে। এটার নাম কি জানিস তো? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে কনস্ট্রেন্ট। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রেন্ট, এটাকে খুব ভালো করে মনে রাখ। এই জিনিসটাকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট, ঠিক আছে? এবার আসি হচ্ছে শর্ট ট্রিকে, এবার আসি হচ্ছে ট্রিক। ট্রিক কি? 3 ডাইমেনশনালের ক্ষেত্রে কি হবে? ট্রিক, ঠিক আছে? ট্রিকটা কি? ফর 3 ডাইমেনশনাল, ফর 3 ডাইমেনশন ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা কি? F is equals to 3n minus k। এটা অলওয়েজ মাথায় রাখবে, 3n minus k। হোয়াট ইজ n? হোয়ার n হচ্ছে
number of, what is n? N is number of atom, number of atom, and what is k? K is number of constant. এই যে বললাম constant, k is number of constant. এবার আয় ফর্মুলার দিকে তাকা। monoatomic, let's talk about monoatomic। ফের monoatomic এ আয়। তাহলে ফর্মুলা আমি কি শিখলাম 3 ডাইমেনশনের ক্ষেত্রে 3n minus k, রাইট? তাহলে আমি কিসের কথা বলতে চাইছি? monoatomic। monoatomic, monoatomic এর ক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেল কত? n equals to 1, রাইট? monoatomic এর কি নাম্বার অফ পার্টিকেল 1। আচ্ছা, কে কত? কনস্ট্যান্ট কিছু আছে monoatomic এর ক্ষেত্রে? ছবিটার দিকে তাকা। কনস্ট্যান্ট কিছু আছে monoatomic এর ছবিতে? কোনো কনস্ট্যান্ট আছে? নেই। তাহলে কনস্ট্যান্ট কি? 0। তাহলে k 0। তাহলে ফর্মুলা কি শিখেছি? f equals to 3n minus k। তাহলে কি দাঁড়াচ্ছে? f equals to 3 into 1 minus 0। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়ালস টু কত হচ্ছে? 3 ডাইমেনশনের ক্ষেত্রে f equals to 3 হয়ে গেল monoatomic। চলে যায় ডায়াটমিকের ক্ষেত্রে। ডায়াটমিক, ঠিক আছে? কই গেল? ডায়াটমিকের ক্ষেত্রে কি ছিল? n equals to কত? ছবিতে আয়। কটা অ্যাটম? n equals to 2। মাঝের কনস্ট্যান্ট কত? একটা। তাহলে ডায়াটমিকে কি হচ্ছে? n equals to কত হচ্ছে? 2। k equals to কত? কনস্ট্যান্ট 1। তাহলে ফর্মুলা কি শিখেছি? f equals to 3n minus k। তাহলে কি হচ্ছে? f equals to তাহলে কি হবে? 3 into 2 minus 1। তাহলে f equals to কত দাঁড়ালো? 5। হয়ে গেল ডায়াটমিক। নাও লেটস টক অ্যাবাউট পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিকের দুটো কেস হয়। কি কি কেস হয় আমি সমস্ত কিছু ডিসকাস করে দিচ্ছি। পলিঅ্যাটমিক মানে কি? দুয়ের অধিক যদি হয়। পলিঅ্যাটমিকের দুটো টাইপ হয়। কি কি টাইপ হতে পারে? কি কি টাইপ হয় না পলিঅ্যাটমিকের ক্ষেত্রে? ওয়ান ইজ লিনিয়ার, অ্যানাদার ইজ নন লিনিয়ার। লিনিয়ার মানে কি? ডায়াগ্রামটা ভালো করে দেখবি। হোয়াট ইজ লিনিয়ার? লিনিয়ার মানে হচ্ছে, ঠিক আছে, ওয়েট, তিনটে অ্যাটম আছে, এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে অ্যাটম কত? n equals to কত হচ্ছে তাহলে? n equals to কত হচ্ছে? n equals to কত হচ্ছে? 3। কনস্ট্যান্ট কটা? k equals to কত হচ্ছে? একটা কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট, k equals to, তাহলে f equals to কি হচ্ছে? 3n minus k। সো f equals to কি হচ্ছে? 3 ইন্টু 3 মাইনাস 2, দ্যাট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে? f equals to 7। f equals to কত দাঁড়াচ্ছে তাহলে? 7, রাইট? f equals to কত দাঁড়াচ্ছে? 7। হয়ে গেল ডিগ্রিজ অফ ফ্রিডমের গল্প। নাও লেটস কাম টু দ্য টপিক নন লিনিয়ার। এখানে একটা ওহো 30 এখানে আছে।
দেখ ভালো করে কি দাঁড়াচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে আমার, এক্ষেত্রে যদি আমি দেখি তিনটে অ্যাটম, তিনটে অ্যাটম আছে, কিন্তু তারা কিভাবে আছে না, তারা হচ্ছে নন লিনিয়ার ওয়েতে আছে। লিনিয়ার মানে কি একই লাইন বরাবর আছে, আর নন লিনিয়ার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে আছে, রাইট? তাহলে এক্ষেত্রে এটা কটা কনস্ট্যান্ট, এটা 1 নম্বর একটা কনস্ট্যান্ট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই ক্ষেত্রে কি ছিল, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল। তাহলে n ইকলস টু কত, n ইকলস টু 3, কিন্তু k ইকলস টু কি 3। তাহলে f ইকলস টু কত হবে, 3n মাইনাস k। সো f ইকলস টু দেখা যাচ্ছে তো, হ্যাঁ f ইকলস টু এটা রে, সো f ইকলস টু কত হচ্ছে 3 × 3 - 3, দ্যাটস ইট। f ইকলস টু দেন 6। আরে সরি 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 সরি, নিচে দেখা যাচ্ছে না। Wait, যেখানে দেখা যাচ্ছে আমি সেখানেই লিখে দিচ্ছি তো। সো f ইকলস টু কত দাঁড়াচ্ছে 6। বোঝা গেল? তাহলে নন লিনিয়ারের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে 6। এই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে 7। বল ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্যালকুলেশনে কারোর কোনো ডাউট আছে কি বল? ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি, ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। বল 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 সায়ন, সুদীপ্তা, এই ক্যালকুলেশনে কোনো ডাউট আছে? ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশন, ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশনে কোনো রকম ডাউট আছে? এবার যদি সেম ক্যালকুলেশন যদি 2 ডাইমেনশনের ক্ষেত্রে বলে, ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশন ফর 2 ডাইমেনশনের জন্য যদি বলে, ফর 2 ডাইমেনশনের জন্য যদি বলে, দেন কি ইউজ, কোন ফর্মুলা ইউজ করব আমরা, 2n - k। ঠিক আছে। সেম ক্যালকুলেশন যদি 1 ডাইমেনশনের জন্য বলে, 1 ডাইমেনশনের জন্য যদি বলে, দেন f ইকুয়ালস টু আমরা কি ইউজ করব, n - k। ঠিক আছে, আমি আবারও লিখে দিচ্ছি, হোয়ার n ইকুয়ালস টু কি হবে, নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস, যেটা ইচ্ছা, and k equals to কি হবে, নাম্বার অফ কনস্ট্যান্ট। ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আই হোপ কারোর কোনো ডাউট নেই। ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আই হোপ কারোর কোনো ডাউট নেই। টেল মি টেল মি টেল মি টেল মি।
ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে কারো কোনো ডাউট নেই? এবার এখানে আমি একটা জিনিস, একটা চার্ট বানিয়ে দেবো। আচ্ছা, এই অবধি। আচ্ছা, কারো ডাউট থাকলে বল, কে কে আছিস? ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন টেল মি। মনোঅ্যাটমিক, ডায়াটমিক, আচ্ছা এটাকে একটু উপরের দিকে লিখে দেই, এটা বড্ড এখানে বাজে দেখতে লাগছে। মনোঅ্যাটমিকের জন্য ক্যালকুলেশন দেখা গেলাম, ডায়াটমিকের জন্য দেখালাম, পরে গিয়ে দেখালাম হচ্ছে, এইটা হচ্ছে ট্রিক, এটা যেন ফর 3 ডাইমেনশন, এটা মাথায় রাখবি। তারপরে এখানে মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক, পলিঅ্যাটমিক তিনটেই দেখিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে যে সেম ক্যালকুলেশন যদি 2 ডাইমেনশনের জন্য বলে তাহলে কি হবে, যদি 1 ডাইমেনশনের জন্য বলে তাহলে কি হবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস আছে, ঠিক আছে, জানিস তো, এই ডিগ্রিজ অফ ফ্রিডম যে আমরা এখানে ক্যালকুলেট করছি না, ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করলাম কি, তার মোশন কি কি দিকে হতে পারে। এবার এই মোশনের ব্যাপারটা না, মোশন 3টে টাইপের মোশন হয়, ঠিক আছে। এই ডিগ্রিজ অফ ফ্রিডমের 2-3টে ভাগ আছে। এবার তোদের সেগুলোর মোস্ট প্রবাবলি নেই, তাও আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি, সেই চার্টটা জাস্ট মনে রাখিস তাহলেই হবে। আচ্ছা, এই অবধি কারো কোনো সুদীপ্তা বললো ক্লিয়ার, ওকে। আর কেউ আছিস? আর যে আছিস বল আমাকে। সায়ন, শ্যামল, সীমা আজকে জয়েন করিনি। এই অবধি ক্লিয়ার সবার? তাহলে আমি পরের জিনিসে সুইচ করব। ইফ আপ টু দিস ইজ ক্লিয়ার দেন আমি সুইচ করব পরের জিনিসে। সায়ন ক্লিয়ার। আর কে আছিস? শ্যামল আছে, শ্যামল বল। দেখ, একটা জিনিস আমি বলে রেখে দিচ্ছি, জাস্ট এটা তোদের অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি তোদের বলে রেখে দিচ্ছি, সেটা কি দেখ, এই যে আমরা এতক্ষণ ধরে ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করলাম, এই সমস্ত ক্যালকুলেশন হচ্ছে নর্মাল টেম্পারেচারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নর্মাল টেম্পারেচারের ক্ষেত্রে, ঠিক আছে। যদি কখনো হাই টেম্পারেচার বলে, তাহলে তখন একটা ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাড হয়। কোন ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাড হয় না, সেটা হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাড হয়। তাহলে মানে তুই এরম ভাবে বুঝতে পারিস যে কোনো একটা পার্টিকেল, এই যে পার্টিকেলটা আছে, ঠিক আছে, ফর এন এক্সাম্পল এখানে একটা পার্টিকেল, আমি মানে কোনো একটা অ্যাটম আছে, ধরে নে এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এই যে ডায়াটমিক অ্যাটমটা আছে, ফর এন এক্সাম্পল আমি এরকম বলছি, এই যে আমার কাছে এই যে এর এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, তাহলে ডায়াটমিক তো এটা। এবার এর কি কি টাইপের মোশন হতে পারে? একটা হতে পারে ট্রান্সলেশন মোশন, মানে এদিকে গেল এদিকে আসলো, এরম ভাবে গেল এরম ভাবে গেল, ট্রান্সলেশন মোশন হতে পারে। একটা হচ্ছে রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন মানে কি, এরকম একটা অ্যাক্সিস হলো, তার রেসপেক্টে রোটেশন হচ্ছে, এরম ভাবে মোশন হচ্ছে। আর যখন টেম্পারেচার বেড়ে যায় তখন কি হয়ে যায় না, তখন আরেকটা মোশন তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ভাইব্রেশনাল মোশন। তাহলে হাই টেম্পারেচারের ক্ষেত্রে কি হয় না, হাই টেম্পারেচারের ক্ষেত্রে ভাইব্রেশনালের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম একটা আসে। তো যখন হাই টেম্পারেচার আসবে তখন একটা শুধুমাত্র ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাড হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা অ্যাড হয়। এবার যে চার্টটা আছে সেই চার্টটা আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি বানিয়ে দেবো, বা তা না হলে আমি গ্রুপে দিয়ে দেবো, ওই চার্টটা জাস্ট একবার মাথায় রেখে দিবি, ঠিক আছে। এই অবধি কোনো ডাউট আছে কারোর? সবাই বললি ক্লিয়ার, ওকে। নাও ডিগ্রিজ অফ ফ্রিডমের আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, যেহেতু আমি বুঝে গেছি, তো এই অবধি আর কোনো ডাউট নেই, আমি বুঝে গেছি। তো এবার আমরা আসবো হচ্ছে ইকুই পার্টিশন থিওরেম। কিসে আসবো? আচ্ছা, একটা কোশ্চেন করতো তার আগে, ঠিক আছে, লেটস ডু এ কোশ্চেন, দেন আমরা ডিসকাস করছি। একটা কোশ্চেন কর।
Consider a CO molecule. কার্বন মনোক্সাইড, ঠিক আছে। Consider a CO molecule of a system of two-point particle of two-point particle which has both translational and rotational degrees of freedom. Find the এই কোশ্চেনটা ভালো করে লিখ। এই কোশ্চেনটা যদি বুঝিস অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা বোঝানোর জন্য আরো কিছু জিনিস আমি বলতে লাগবে আমাকে। ফাইন্ড দ্য স্পেসিফিক হিট at constant volume. Option A 5/2 kb, option B 3 kb, option C 3/2 kb, option D হচ্ছে কেবি। এই কোশ্চেনটা নোট ডাউন করে রেখে দে, এটার বিষয়ে আমি বলবো। নোট ডাউন করে নে, আগে থেকে আমি কোশ্চেনটা দিয়ে দিলাম। এর অ্যান্সারটা আমি করিয়ে দেবো, আমি ডিসকাস করবো, কারণ এর কনসেপ্ট তোদের এখনো জানা নেই। আই উইল ডিসকাস ইট, বাট তার আগে এটা লিখে নে কোশ্চেনটা, দেন আমি বলছি। কোশ্চেনটাকে ডিসকাস করে নে, এই লিখে নে কোশ্চেনটা, দেন আমি বলছি ব্যাপারটা। ওকে, এটা কোশ্চেনটা করার আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে। কি শিখতে হবে? উই হ্যাভ টু লার্ন ইকুইপার্টিশন থিওরেম। এই যে ইকুইপার্টিশন কথাটা থেকে আমি কি বুঝতে পারছি? হোয়াট ডু ইউ মিন বাই ইকুইপার্টিশন? মানে ইকুয়ালি পার্টিশন করা, রাইট? সবার মধ্যে সমান ভাগ, ঠিক আছে। ধরুন বাড়িতে 4 জন আছে, এবার বাড়িতে রসগোল্লা নিয়ে আসলো, তাহলে এই নয় যে কেউ 2টো খেয়ে নিল, কেউ 4টে খেয়ে নিল, সবাইয়ের ভাগে 2 পিস করেই পড়বে, ঠিক আছে। এইটা হচ্ছে ইকুয়াল পার্টিশন। তো সেম জিনিসটা হচ্ছে এখানে। ইকুইপার্টিশন থিওরেম কি না? ইকুইপার্টিশন থিওরেম হচ্ছে এটা, যে কোনো একটা সিস্টেম বা কোনো একটা গ্যাসের মধ্যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে না, প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে ইকুয়ালি এনার্জি ডিভাইডেশন হবে। সেই এনার্জির অ্যামাউন্টটা কত না, সেই এনার্জির অ্যামাউন্টটা হচ্ছে হাফ কেভিটি। তাহলে কি হচ্ছে না, ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি কত হবে?
for each degrees of freedom energy will be কত হাফ কেবিটি। প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কি হবে, এনার্জি কতটুকু এনার্জি বরাদ্দ, না হাফ কেবিটি করে এনার্জি বরাদ্দ। ঠিক আছে, হোয়াট ইজ কেবি, না হোয়ার কেবি ইকুয়ালস টু বোল্টজম্যান কনস্ট্যান্ট। এবার এর কি ডেফিনেশন সেটাতে আমি আসছি এক এক করে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল ইকুইপার্টিশন থিওরেম কি না। ইকুইপার্টিশন থিওরেম স্টেটস ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম, ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে, এনার্জি কত করে হবে, এনার্জি উইল বি হাফ কেভিটি। ক্লিয়ার? এই অবধি কোনো ডাউট আছে? আই হোপ এই অবধি কারোর কোনো ডাউট নেই। তাহলে এই অবধি যদি কারোর কোনো ডাউট না থাকে তাহলে এই অবধি সবাই বুঝে গেছিস। এবার এই যে কে বললাম, কে কি বললাম, কে বি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। কে বির ডেফিনেশন কি না, কে বির ডেফিনেশন হচ্ছে আর বাই এন এ। হোয়াট ইজ আর, আর অলরেডি আমি টোল্ড, আরটা ব্যাপারে আমি অলরেডি বলেছি কি না, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, where R is universal gas constant. And what is Na? Na is Avogadro number. তাহলে বোলজম্যান কনস্ট্যান্ট মানে কি না, বোলজম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে আর বাই এন এ। আচ্ছা, এই অবধি আমার হলো। এবার বক্তব্য হচ্ছে যদি আমি এরম ভাবে লিখতে চাই, এটা আমার হলো। এবার কোন একটা গ্যাস পার্টিকেলের মধ্যে আমি ধরে নিলাম কোন একটা সিস্টেমের মধ্যে এফ নাম্বার অফ এক ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। তাহলে একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি কত, একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি কত, না একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমার এনার্জি হচ্ছে এটা, ফর 1 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি কত, এনার্জি কত হাফ কেভিটি। জয় মা। ফর 1 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি কত, হাফ কেভিটি, রাইট? তাই তো। এবার আমি ধরে নিলাম এফ নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এফ নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম টোটাল। তাহলে এনার্জি কত হবে, হাফ ইন্টু এফ ইন্টু কেভিটি, রাইট? তাহলে আমি বলতে পারি নাও ফর এফ ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি কত হচ্ছে, হাফ ইন্টু এফ ইন্টু কেভিটি, রাইট? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমার, হাফ এফ কেভিটি লিখতে পারি। এবার আমি ধরে নিলাম যে এন এ নাম্বার অফ পার্টিকেল মানে অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেলের জন্য তাহলে টোটাল এনার্জি কি হবে, সো টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। আচ্ছা, এটাকে অনেক সময় ই না দিয়ে ইউ দিয়েও লিখতে পারিস, তাহলে পরবর্তীকালে ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। ইউ, ইউ মিনস এনার্জি, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ই ইকুয়াল টু আমি লিখতে পারি হাফ ইন্টু এফ ইন্টু আর টি। ক্যান আই রাইট দিস?
ক্যান আই রাইট দিস? হ্যাঁ কি না বল, টেল মি। লিখতে পারি না পারি না? এটাকে আমি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি? হ্যাঁ কি না বল। কিরে? ইয়েস। কি করে লিখতে পারলাম বুঝতে পারলি? কেন বলতো? কেবি ইকুয়াল টু কি, আর বাই এনে। তাহলে টোটাল এনার্জি মানে কি, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল আছে, তাহলে এনে আর এনে কেটে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু আর, হাফ ইন্টু এফ ইন্টু আর টি পড়ে আছে। বোঝা গেল? আর এফ ইকুয়ালস টু কি? বুঝতে পেরেছি সেটা, হ্যাঁ কজ মাল্টিপ্লাই। হ্যাঁ অবশ্যই, এই তো হাফ ইন্টু এফ ইন্টু আর বাই এন এ, কেবি ইকুয়াল টু এটা তো ইন্টু টি। এটা তো সিস্টেম মানে কি, এনে নাম, সিস্টেমের মধ্যে কতগুলো পার্টিকেল থাকে, এনে নাম্বার অফ পার্টিকেল, তাহলে কি হয়ে যাবে, হাফ ইন্টু এফ ইন্টু আর বাই এন এ ইন্টু এন এ ইন্টু টি। এনে এনে কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, হাফ ইন্টু এফ ইন্টু আর ইন্টু টি। এই টার্মটাই তো এখানে লিখলাম। তাহলে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেমকে আমরা কি দিয়ে লিখতে পারি? ইউ ইকুয়ালস টু কি হয়ে গেল, হাফ ইন্টু এফ আর টি। ব্যাস, এই অবধি আমার জানার দরকার। এই অবধি লেখা হয়েছে কি বল, বাকি ডিসকাশন নেক্সট দিন হবে। এই অবধি কারোর কোনো বুঝতে প্রবলেম হলে আমাকে বল। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আপ টু দেয়ার দেন টেল মি। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আপ টু দেয়ার দেন টেল মি। এই অবধি কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে বল। এই অবধি কারোর কোনো প্রবলেম থাকলে বল, জলদি বল। যদি না প্রবলেম থাকে তাহলে আমি সেশন এন্ড করব। এই অবধি যদি কারোর কোনো প্রবলেম না থাকে দেন বল, আমি সেশন এন্ড করব। বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়েছে কি? এই অবধি যদি কারোর কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে বল। বল বল বল। এই অবধি কারোর কোনো প্রবলেম হলে বল। তাহলে আজকের মতো এই অবধি। আমি তোদের, তোরা মক টেস্টটা দিয়েছিস না দিসনি? মক টেস্টটা দিয়েছিস না দিসনি? যাই হোক, মক টেস্টটা দিয়ে দিস। আমি নেক্সট দিন তোদের এই টোটাল এই অবধির কিছু কোশ্চেন, নিউমেরিক্যাল আনে সমস্ত কিছু ডিসকাস করে একটা প্রেজেন্টেশন দিয়ে ডিসকাস করব, আর তার সাথে এই পার্টটা বাকি যতটুকু আছে সেটা নেক্সট দিন শেষ করে দেবো। ঠিক আছে? তাহলে আজকের মতো সেশন এখানেই এন্ড করছি। ওকে, টাটা।